আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সঙ্গে ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো যে কোনো 9টি প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন সম্রাট খলিফা রাজা সুলতান খলিফা। পাইবস ও সিজদা প্রথা চালু করেন কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া, গিয়াসউদ্দিন বলবন। মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়েছিল 1200 খ্রিস্টাব্দে, 1230 খ্রিস্টাব্দে, 1208 খ্রিস্টাব্দে, 1206 খ্রিস্টাব্দে, 1206 খ্রিস্টাব্দে। অল রিহলা বিবরণটি লিখেছিলেন আবুল ফজল, মালিক কাফুর, আব্দুর রাজ্জাক, ইবন বতুতা। নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন কবি, আমির, ঐতিহাসিক, সুফি সাধক। উত্তর হবে সুফি সাধক। নেক্সট, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1505, 1600, 1602, 1660 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1600 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো তামা, রূপো, সোনা, নীল। মানসাব কথার অর্থ ক্ষমতা, পদমর্যাদা, নিয়ন্ত্রণ, অনুরোধ, পদমর্যাদা। পাট্টা ও কাবুলিয়ত প্রথা চালু করেছিল হুমায়ুন, আকবর, শেরশাহ, জাহাঙ্গীর। চিরাগ-ই-দিল্লি কথাটি অর্থ হলো দিল্লির বাজার, দিল্লির প্রদীপ, দিল্লির নগর, দিল্লির শহর, দিল্লির প্রদীপ। বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1526, 1540, 1539, 1527 খ্রিস্টাব্দে, 1540 খ্রিস্টাব্দে। দুয়ের দাগে 2-1 কথা উত্তর দাও। বাংলায় ভক্তিবাদের প্রচার কে শুরু করেছিলেন? শ্রী চৈতন্যদেব। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজি সেনাপতি ছিলেন মালিক কাফুর। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1506 খ্রিস্টাব্দে। মোগল আমলে ভারতের প্রধান বন্দর কী ছিল? উত্তর হবে সুরাট। দিনেমার কাদের বলা হয়? দিনেমার ডেনমার্কের অধিবাসীদের বলা হয়। কিলা মুবারক কী নামে বিখ্যাত? লালকেল্লা। বাংলায় কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল? চন্দননগর। পরের প্রশ্ন, 10 ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? উত্তর লিখবে 1580। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। খানাউজ যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1527। যাবতী বলতে কি বোঝো? যাবতী একটি ঐতিহাসিক ভূমি রাজস্ব ব্যবস্থা যা মুঘল আমলে প্রচলিত ছিল। এই ব্যবস্থা জমির উৎপাদনশীলতা এবং ফসলের বাজার মূল্য বিবেচনা করে রাজস্ব নির্ধারণ করা হতো। মূলত এটি একটি নগদ ভিত্তিক রাজস্ব ব্যবস্থা ছিল। আমুক্তমাল্যদ গ্রন্থটির লেখক কে ছিলেন? কৃষ্ণদেব রায়। সত্য মিথ্যা? সিরিজ শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক। ভুল, মিথ্যা লিখব। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়। ঠিক, সত্য লিখব। রাজিয়া ছিলেন দিল্লির সিংহাসনের প্রথম মহিলা শাসক। সত্য। তারপর দেখো 4 দাগে রয়েছে 2-1 কথায় উত্তর দাও, বা 2-3টি বাক্য উত্তর যে কোনো 5টি, প্রশ্নের মান 2 করে। প্রথম, 12 ভূঁইয়া বলতে কাদের বোঝায়? জাহাঙ্গীরের আমলে বাংলায় হিন্দু জমিদার এবং আফগানরা মুঘলদের বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করেছিলেন। এদের একসঙ্গে 12 ভূঁইয়া বলা হতো। 12 ভূঁইয়া বলা হলেও প্রকৃতপক্ষে এদের সংখ্যা ছিল 12-র অনেক বেশি। এদের মধ্যে কয়েকজন ছিলেন ঈশা খান ও তার পুত্র মুসা খাঁ, কেদার রায় প্রতাপিত, উসমান খাঁ, মুজলিস কুতুব, রামচন্দ্র, অন্তমাণিক্য প্রমুখ। নেক্সট, সিজদা ও পাইবস কি? রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য দিল্লির শাসক গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবস নামক পারসিক রীতি চালু করেছিলেন। সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করাই ছিল সিজদা, আর পাইবস ছিল ষষ্ঠাঙ্গের পদযুগলে বা সম্রাটের পদযুগলকে চুম্বন করার এক প্রথা। ইকতা ও ইকতাদার কাদের বলা? ইকতা। দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশ ধরে নেওয়া হতো। এই প্রদেশগুলিকে বলা হতো ইকতা। ইকতাদার। ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। ইকতাগুলি থেকে কর আদায় করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকতো ইকতাদারদের ওপর। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে থাকতেন।
হুন্ডি বলতে কী বোঝো? তুর্কি শাসকদের আমলে সারাফরা এক ধরনের কাগজ চালু করে। বণিকরা কোনো এক জায়গায় সারাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনত এবং অন্যত্র তা ভাঙিয়ে নিতে পারত। এই কাগজকে বলা হতো হুন্ডি। সুলহ-ই-কুল কি? সুলহ-ই-কুল লিখবে, মুঘল সম্রাট আকবর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত না করে সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির পথ গ্রহণ করেন। এই পথকেই বলা হয় সুলহ-ই-কুল। পাট্টা কাবুলিয়াত কাকে বলে? কাবুলিয়াত শের শাহের রাজস্ব ব্যবস্থায় কৃষক জমিতে নিজের স্বায়ত্তের বিনিময়ে রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে যে দলিল দিত তা কাবুলিয়াত নামে পরিচিত। পাট্টা কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লিখে শের শাহ যে দলিল কৃষককে দিত তা পাট্টা নামে পরিচিত। দিন ইলাহি কি? সুলহ-ই-কুল আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তুলেছিলেন যাকে বলা হয় দিন ইলাহি। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? 1526 খ্রিস্টাব্দে বাবরের মধ্যে ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের যুদ্ধ হয়। নেক্সট, 4-5টি বাক্য উত্তর যে কোনো 4টি সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। ইলতুৎমিশ মারা যাওয়ার পর অভিজাতরা ইলতুৎমিশের পুত্র রুকুদ্দিন ফিরোজকে সিংহাসনে বসিয়ে দেন, কিন্তু রুকুদ্দিন ফিরোজের অযোগ্যতায় সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এই সুযোগে রাজিয়া অযোগ্য রুকুদ্দিন ফিরোজকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। রাজার কৃতিত্ব। সুলতান রাজিয়া ছিলেন একজন সুযোগ্য শাসক এবং তার কৃত্যগুলি হলো: 1. শান্তি প্রতিষ্ঠা। সিংহাসনে বসেই রাজিয়া চারিদিকে বিশৃঙ্খলা দূর করে সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগী হন। 2. দক্ষ শাসন পরিচালনা। রাজকার্য পরিচালনা করা, নিয়মিত দরবারের উপস্থিতি থেকে প্রজাদের অভাব অভিযোগের নিষ্পত্তি ঘটানো, ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ পরিচালনা করা ইত্যাদি সমস্ত কাজেই তিনি পুরুষের সমান দক্ষতা দেখান। তিনি নিজ মুদ্রায় সুলতান শব্দটি ব্যবহারও করেন। অভিজাতদের ক্ষমতা হ্রাস। রাজিয়া 40 চক্র বা বান্দেগানি চিলগানি নামে তুর্কি অভিজাত গোষ্ঠীর ক্ষমতা খর্ব করতে উদ্যোগী হন। বিবিধ গুণ থাকা সত্ত্বেও মূলত অভিজাতদের বিরোধিতা এবং নারী বিদ্বেষী মনোভাবের কারণে সুলতান রাজিয়ার পতন ঘটে। টিকা লেখো জায়গিরদারি ব্যবস্থা। মানসাবদারদের দুভাবে বেতন দেওয়া হতো, নগদে অথবা রাজস্ব বরাত দিয়ে। রাজস্বের এই বরাতকে বলা হতো জায়গির। জায়গির যিনি পেতেন তিনি জায়গিরদার এবং এই ব্যবস্থাকে বলা হতো জায়গিরদারি ব্যবস্থা। যেসব রাজস্ব আদায় করা হতো তার এক অংশ দিয়ে জায়গিরদাররা নিজেদের ভরণ পোষণ করতো এবং ঘোড়া সাওয়ারে দেখাশোনা করতো। জায়গির মানে কিন্তু জমি নয়। চাষ জমি, বন্দর এলাকা, বাজার এই সবের থেকেই রাজস্ব আদায়ের বরাত জায়গির হিসাবে দেয়া হতো। দিল্লি শহরের প্রধান সমস্যা কী ছিল? কীভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল? আজকের দিনের মতো মধ্যযুগেও দিল্লি শহরে জলের তীব্র সমস্যা ছিল। দিল্লি শহরে জল সরবরাহের সমাধানের জন্য দিল্লির সুলতানরা একাধিক উদ্যোগ নেন। এই শহরে জল সরবরাহের উৎস ছিল হৌজ বা তালাও। সুলতান ইলতুৎমিশ 8টি কোণবিশিষ্ট একটি জলাধার হৌজ-ই-শামসি বা হৌজ-ই-সুলতানি খনন করান। আলাউদ্দিন খলজি খনন করান হৌজ-ই-আলায়। গিয়াসউদ্দিন তুগলক তুগলকাবাদে আরেকটি জলাশয় তৈরি করেন যেখানে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রাখা হতো। ফিরোজ শাহ তুগলক দিল্লি শহরে জল আনার জন্য খাল খনন করান। খলজি বিপ্লব বলতে কী বোঝো? 1290 খ্রিস্টাব্দে আলাউদ্দিন ফিরোজ খলজি অসুস্থ কায়কোবাদ ও তার শিশু কায়ুবার্সকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। হিন্দুস্তানি অভিজাতদের নেতা জালালউদ্দিন সিংহাসনে বসায় ভারতে খলজি হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে যায় এবং ইলবারি তুর্কিদের ক্ষমতা কমে যায়। দিল্লির ক্ষমতায় এই পালাবদল খলজি বিপ্লব নামে পরিচিত। টিকা লেখো দাক্ষিণাত্য ক্ষত। খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময় মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলিকে জয় করতে পারলে সেখান থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে। তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে। ঔরঙ্গজেবের আমলে মুঘলরা বিজাপুর ও গোলকোন্ডা দখল করেছিল। মুঘল সাম্রাজ্যের আয়তন এত বড় আগে কখনো হয়নি, কিন্তু বাদশাহ যা ভেবেছিল তা হলো না। তার বদলে বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হলো। দাক্ষিণাত্য যুদ্ধের এই ক্ষত আর সারল না। মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মেনে নিতে হলো। 25 বছর ধরে যুদ্ধ করে ঔরঙ্গজেব শেষে দাক্ষিণাত্যেই মারা গেলেন। নেক্সট রয়েছে দেখো 6 দাগে 8 থেকে 10টি বাক্য উত্তর যে কোনো দুটি, প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারের একটি প্রধান দিক ছিল দিল্লির বাজারদর নিয়ন্ত্রণ। আমার মত অনুযায়ী এই ব্যবস্থা ছিল প্রয়োজন ভিত্তিক এবং বাস্তবসম্মত। এক উদ্দেশ্য, আলাউদ্দিন খলজি শাসন ব্যবস্থা পুরোপুরি সামরিক শক্তির ওপর নির্ভরশীল ছিল।
তাই তিনি এক বিরাট সেনাবাহিনী ব্যয় নির্বাহ ও দিল্লির নাগরিকদের স্বল্প মূল্যে ভোগ্যপণ্য সরবরাহের জন্য আলাউদ্দিন খলজি সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঠিক করে দেন। 2. রাজকর্মচারী নিয়োগ। বাজার দর তদারকির জন্য শাহমা না ই মান্ডি ও দিওয়ান ই রিয়াসত নামে রাজকর্মচারী নিয়োগ করা হয়। তাদের দায়িত্ব ছিল সুলতানের ঠিক করে দেওয়া দামের থেকে কেউ বেশি দাম নিচ্ছে বা ক্রেতাকে ওজনে ঠকাচ্ছে কিনা তার দেখাশোনা করা। রেশন ব্যবস্থা। আলাউদ্দিন খলজি রেশন ব্যবস্থা প্রবর্তন করে প্রয়োজনে সময় যাতে প্রজাদের সুলতানের পক্ষ থেকে খাদ্যশস্য ও রোজের প্রয়োজনীয় জিনিস পরিমাণ মতো যোগান দেওয়া যায়। মূল্যায়ন। এইভাবে আলাউদ্দিন খলজি বাজারের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নির্দিষ্ট করে দেওয়ার ফলে সাধারণ মানুষ, বেতনভোগী সৈন্য, কর্মচারীরা উপকৃত হয়েছিলেন, তবে কৃষক, কারিগর এবং বণিকরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। শেরশাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও। শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা ও জনহিতকর কাজের সঙ্গে সুলতান আলাউদ্দিন খলজি ও সম্রাট আকবরের শাসন ব্যবস্থা অনেকটা মিল ছিল। শাসন পরিচালনা ও রাজস্ব ব্যবস্থায় শেরশাহ কিছু সংস্কার করেছিলেন। শেরশাহ কৃষককে পাট্টা দিতেন। এই পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত। তার বদলে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কাবুলিয়াত নামে অন্য একটি দলিল রাষ্ট্রকে দিত। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে শেরশাহ সড়ক পথের উন্নতি করেন। তিনি বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত একটি বিস্তীর্ণ রাস্তা সংস্কার করান। রাস্তাটির নাম ছিল সড়ক-ই-আজম। এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে খ্যাত হয়। এছাড়া আগ্রা থেকে যোধপুর এবং চিতোর পর্যন্ত একটি সড়ক তৈরি হয়। লাহোর থেকে মুলতান পর্যন্ত আরও একটি রাস্তা তৈরি হয়। পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা তৈরি করা হয়েছিল। শেরশাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন। সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখতে ডাক হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শেরশাহ। নেক্সট, মুঘল আমলে ভারতের বাণিজ্যিক প্রসারের কারণগুলি কী ছিল, অথবা মুঘল আমলে ভারতের ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। দেখে নাও উত্তরটা। 1 দিয়ে পয়েন্ট করবে সরকারি পৃষ্ঠপোষকতা, 2 দিয়ে পয়েন্ট করবে নগরের পত্তন, 3 দিয়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা, 4 দিয়ে মুদ্রানীতি, 5 হুন্ডি ব্যবস্থা, শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট রসিদ তোমার পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতি বিষয়ের এই সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু সংগ্রহ করে নেবে।